এক যুগ আগেও বলা হতো বাংলাদেশে কোনো না কোনো কিডনি রোগে আক্রান্তের সংখ্যা প্রায় 2 কোটি, কিন্তু এখন প্রায় বিশেষজ্ঞরা এসে আমাদেরকে বলছেন যে এটির সংখ্যা প্রায় 4 কোটির কাছাকাছি। তার মানে এক দশকে বা এক যুগে এটি দ্বিগুণ হয়েছে। কেন কিডনি রোগ এত ক্ষিপ্র গতিতে বাংলাদেশে বাড়ছে, তার কারণ এবং নানা বিষয়, এবং সর্বোপরি কিডনি সুরক্ষায় আমাদের কি করণীয়, এ বিষয়ে আমাদের স্টুডিওতে দুজন স্বনামধন্য অতিথি এসেছেন। তবে আজকের পরিচয় পর্বের আগে আমরা বলে দিচ্ছি আজকের বিষয় আমরা দিয়েছি কিডনির সুরক্ষা। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডাক্তার মোহাম্মদ আব্দুস শুকুর, রেজিস্ট্রার নেফ্রোলজি বিভাগ, জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতাল। সঙ্গে আরও আছেন ডাক্তার মোহাম্মদ শাহিনুর ইসলাম, সহকারী রেজিস্ট্রার, ইউরোলজি বিভাগ, জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি প্রথমেই আব্দুস শুকুর আপনার কাছে জানতে চাইব যে আপনারা দুজনই যেহেতু জাতীয় কিডনি ইনস্টিটিউটে দায়িত্ব পালন করছেন, কিডনির কোন রোগ নিয়ে সবথেকে বেশি মানুষ জাতীয় কিডনি ইনস্টিটিউটে আসে? কিডনি ইনস্টিটিউট হচ্ছে বাংলাদেশের অনলি অ্যান্ড ওয়ান ন্যাশনাল কিডনি ইনস্টিটিউট। যেহেতু বাংলাদেশে পুরোটাই একটা, আসলে কিডনি রোগের এমন কোনো রোগ নেই যে রোগ নিয়ে আসলে কিডনি ইনস্টিটিউটে রোগীরা আসে না। আমাদের তো হচ্ছে নেফ্রোলজি ডিপার্টমেন্ট। নেফ্রোলজি কথাটা আমি বলি, নেফ্রোলজি বিভাগের যে আমরা মূলত যে সমস্ত রোগীগুলো নিয়ে ডিল করে থাকি, সেক্ষেত্রে ফাংশনাল যে ডিজঅর্ডার, কিডনির কর্ম জটিলতা নিয়ে যেগুলো হয়, বিশেষ করে ক্রিয়েটিনিন বাড়া এবং প্রস্রাব দিয়ে অ্যালবুমিন বের হয়ে যাওয়া, এই দুটি মূল ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমাদের নেফ্রোলজি ডিপার্টমেন্ট আসলে দাঁড়ানো। এই দুটো জিনিসের উপর ভিত্তি করেই আসলে নানান রোগ হয়। সেই সমস্ত রোগের মধ্যে থেকে সবচেয়ে বেশি যে কমনগুলো আসে, ডায়ালাইসিস রিলেটেড যে পেশেন্টগুলো আছে, যে ক্রনিক কিডনি ডিজিজ, সিকিডি পেশেন্টগুলো আসে। এছাড়া বিভিন্ন জটিলতা নিয়ে, অ্যাকুট কিডনি ইনজুরি নিয়ে যে সমস্ত খারাপ রোগী সেগুলো নিয়ে আসে। ইউরেমিক ফিচার নিয়ে অনেক ধরনের রোগী আসে যাদের ডায়ালিসিসের প্রয়োজন হয়। তার পাশাপাশি হচ্ছে আবার হলো গ্লোমেরুলোনেফ্রাইটিস বা নেফ্রোটিক সিনড্রোম যে রোগী আছে, সে বিষয়ে বিভিন্ন অসুখ আছে, সেই অসুখগুলো নিয়ে শরীর ফুলে যাওয়া, মুখ ফুলে যাওয়া, এগুলো নিয়ে এদেরকে আবার একটা ভাগে ভাগ করা যায়। আরেকটি হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কিডনি ইনস্টিটিউটে নিয়মিতভাবে এখন কিডনি ট্রান্সপ্লান্ট জনিত রোগী ভর্তি হন এবং কিডনি ট্রান্সপ্লান্ট কিডনি ইনস্টিটিউটে নিয়মিতভাবে সরকারি খরচে হয়ে যায়। ধন্যবাদ। ডাক্তার শাহিনুর ইসলাম, কিডনি রোগের সার্জন মূলত আপনারা। জি, কত ধরনের সার্জারি আসলে কিডনিতে আছে বা আপনারা করতে সক্ষম হচ্ছেন জাতীয় কিডনি ইনস্টিটিউটে? জি, বাংলাদেশে যে কিডনি সার্জারির বিষয়ে যেগুলো সার্জারি করা সম্ভব, জাতীয় কিডনি ইনস্টিটিউটে আলহামদুলিল্লাহ আমরা সবগুলোই এখন চালু আছে আমাদের এখানে। কিডনি ট্রান্সপ্লান্ট থেকে শুরু করে একদম মূত্রনালীর বা মূত্রথলির সমস্ত অপারেশন, কিডনিতে পাথর এবং যে কোনো ধরনের ক্যান্সার, টিউমার, সব ধরনের চিকিৎসা সার্জারি আমাদের এখানে এখন চালু আছে। আমরা বেশি যে রুগীগুলো পাই সেটা হচ্ছে কিডনি পাথর এবং কিডনি আমাদের ইউরোলজি বিষয়ক ক্যান্সার, এই রুগীগুলোই সবচেয়ে বেশি আসে। তো কিডনি পাথরের জন্য আমাদের যে অপারেশনগুলো বাংলাদেশে একদম আগে যেগুলো কেটে করা হতো, এখন বাংলাদেশে সর্বাধুনিক যে চিকিৎসা, লেজার পর্যন্ত আমরা খুব শীঘ্রই আমাদের এখানে চালু হবে। পাশাপাশি ফুটা করে পিসিএনএল যে অপারেশনটা বলে, জাস্ট কিডনির আমাদের পিছনের দিকে একটা ছিদ্র করে আমরা বড় পাথর, কি পুরো কিডনিতে বড় পাথর থাকলেও সেটা আমরা খুব সহজে নিয়ে আসতে পারি। ধন্যবাদ। কিডনিতে পাথরের প্রসঙ্গ আসলে এসে গেল, এটি নিয়ে কি আসলে মানুষের সব থেকে বেশি কমপ্লেন, বা কিডনিতে পাথর হলেই মানুষ বেশি অস্থির হয়ে যায় কিনা, বা এগুলোর অনেকগুলো পদ্ধতি হয়তো আছে, যেটা আপনি কিছুটা বলছিলেন। আমি কিডনিতে পাথর নিয়ে আরেকটু বিস্তারিত আপনার কাছে জানতে চাই যে এটির সঙ্গে নেফ্রোলজিস্টদের রোল কতটা বা ইউরোলজিস্টদের রোল কতটা? আসলে কিডনিতে পাথর, পাথর শব্দের অর্থ হচ্ছে যে বিভিন্ন খনিজ পদার্থের সংমিশ্রণ। দুইটি ব্যাপার, একটা হচ্ছে যে কিডনিতে প্রস্রাবের সাথে যে সমস্ত বর্জ্য পদার্থগুলো বের হয়ে যায়, এই সমস্ত বর্জ্য পদার্থগুলো যদি পরিমাণের তুলনায় অতিরিক্ত থাকে, অথবা পর্যাপ্ত পরিমাণে থাকলেও যদি প্রস্রাবের যতটুকু সময় থাকা দরকার তার চেয়ে অতিরিক্ত সময় থাকে, তখন এই খনিজ পদার্থগুলোর আসলে সংমিশ্রণ ঘটে, সেখান থেকে আসলে পাথরের সূত্রপাত হয়। পাথর আসলে বিভিন্ন ধরনের পাথর আছে। পাথরের মূল উপাদান হলো ক্যালসিয়ামের সাথে অক্সালেট আছে, ফসফেট আছে, কিছু ট্রিপল ফসফেট পাথর আছে, কিছু ইনফেকশনজনিত পাথর আছে, কিছু ম্যালিগন্যান্ট জাতীয় কিছু পাথর আছে। এছাড়াও ইউরিক অ্যাসিড স্টোন, সিস্টিন স্টোন, জ্যান্থিন স্টোন, আসলে পাথরের বিভিন্ন ধরনের পাথর আছে। এই ধরনের আসলে উৎপত্তির কারণ এবং চিকিৎসা পদ্ধতি আসলে এক একটার জন্য এক এক রকম। কিডনির পাথরের আসলে চিকিৎসাটার ব্যাপারে নেফ্রোলজি এবং ইউরোলজি দুটো ডিপার্টমেন্টের আসলে সংযোগ আছে।
কারণ কিডনি পাথরের যাদের রিকারেন্ট স্টোন হয়, বারবার পাথর হয়, তাহলে বারবার অপারেশন মানে কতবার অপারেশন লাগবে, এটা একটা প্রশ্ন। সেজন্য কিডনি পাথরের ক্ষেত্রে কনজারভেটিভ ট্রিটমেন্ট মানে নেফ্রোলজিক্যাল ভিউ থেকে আমাদের বেশ কিছু করণীয় আছে। বিশেষ করে মেটাবলিক কারণে যদি কোনো পাথর থেকে থাকে, যে সেই সমস্ত কারণগুলোর মধ্যে যদি কারো অক্সালেট বেশি থাকে অথবা ক্যালসিয়াম বেশি হয়ে যায় শরীরে, যদি ফসফেটের পরিমাণ বেশি থাকে, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে দেখা গেল যে তার পাথর উৎপাদন হয় বেশি, জেনেটিক কারণে কিছু পাথর হয়, সেই সমস্ত ক্ষেত্রে বারবার যেহেতু উৎপাদন হয় বারবার অপারেশন হয়তো পসিবল না। আবার অনেক পাথর আছে যেগুলো বছরে বছরে বেড়ে যায়, কিছু আছে সাইজে বেড়ে যায়। সেই সমস্ত ক্ষেত্রে আসলে প্রিভেন্টিভ মেথডের একটা রোল আছে, মেডিকেল ম্যানেজমেন্টের একটা রোল আছে। সেই দিক থেকে বেশ কিছু পাথরে আমাদের ট্রিটমেন্ট করি। কিন্তু পাথর বলতে আমরা অপারেশন মাথায় বেশি আসে, কিন্তু অপারেশন করা লাগে না, এই সংখ্যা বা এই পার্সেন্টেজ কীরকম? হ্যাঁ, এটা আসলে নির্ভর করে যে কয়েকটা জিনিসের উপরে আর কি ভিত্তি করে। একটা হচ্ছে যদি আমরা প্রিভেন্টিভ থেরাপিতে যাই, যদি পাথর উৎপাদনের প্রক্রিয়া আমরা না যেতে পারি, আটকাতে পারি, তাহলে তো হলো। আর যদি পাথর হওয়ার পরে মূলত চিকিৎসাটা নির্ভর করে কয়েকটা জিনিসের উপরে। প্রথম কথা হচ্ছে যে তার হলো পাথরের সাইজ কীরকম আছে, সেটা একটা ফ্যাক্টর। পাথরের সাইজ যদি 5 মিলিমিটার কম হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে ওষুধ সহ এমনকি স্পন্টেনিয়াসলি কোনো ওষুধপত্র ছাড়াই সে পাথর কিন্তু বের হয়ে চলে যেতে পারে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে সমস্ত পাথর হচ্ছে 5 to 10 মিলিমিটার, বলা হয়ে থাকে যে আপনার 50% অপারেশন ছাড়াই এটা মেডিকেল ম্যানেজমেন্টেই সম্ভব। একটা কিন্তু বড় অংশ, 50%-এর অপারেশন লাগে না। আরেকটা হচ্ছে যদি 10 মিলিমিটারের বেশি হয়, সাধারণত অপারেশন লাগে। 20 মিলিমিটার উপরে গেলে তো অপারেশন লাগবেই। একটা হলো সাইজের ব্যাপার গেল, আর একটা হচ্ছে শেপের একটা ব্যাপার আছে। গোল গোল পাথর হলে সেগুলো সাধারণত মূত্রনালীর মধ্যে দিয়ে ইজিলি পাস করতে পারে, সেক্ষেত্রে ওষুধ দিয়ে এগুলোকে রিকভারি করার পসিবিলিটি সুবিধা থাকে। কিন্তু যদি দেখা গেল যে গোল ছাড়া অন্য কোনো শেপের হয়, বিশেষ করে যেগুলো বোরের বিচির মতো একটু পাংটা থাকে, সেগুলো দেখা গেলে খুব সহজেই মূত্রনালীতে আটকে যায়, এগুলোর একটা জটিলতা আছে। আরেকটি ব্যাপার হচ্ছে যে তার মূত্রনালীর স্ট্রাকচার কেমন। দেখা গেলো যে তার নালীতে কোনো চিকন আছে, কোনো কনস্ট্রিকশন আছে, কোনো জায়গায় চিকন থাকলে হয় কি ওইখান থেকে তো আর পাথর সাধারণত বের হতে পারে না, কোনো জায়গায় পাথর আটকে গেল। এর সাথে পাথর রিলেটেড তার যে সামগ্রিক কন্ডিশন, যদি পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট হয়, অথবা দেখা গেলো পাথরটা কিডনির মধ্যে ইনফেকশন ছড়ায় দিচ্ছে, মূত্রনালীতে ইনফেকশন ছড়িয়ে গেছে, আর পাথর আটকে যাওয়ার কারণে কিডনির মধ্যে পানি জমে গেছে, মূত্রনালীর মধ্যে পানি জমে গেছে, কিডনির ফাংশন সমস্যা হচ্ছে, তার ক্রিয়েটিনিন পয়েন্ট বেড়ে যাচ্ছে, অথবা পাথরের কারণে তার কোনো ধরনের সমস্যা নেই কিন্তু প্রচণ্ড পেইন আছে, এমনভাবে আটকে গেছে, সে পেইন তাকে কোনোভাবেই ব্যথা কমানো সম্ভব হচ্ছে না। সেই সমস্ত ক্ষেত্রগুলোতে দেখা গেল যে হয়তো তার হচ্ছে অপারেশনের ক্ষেত্রে প্রয়োজনের প্রশ্ন। আচ্ছা, আমি আপনার কাছে আসবো। ডাক্তার শাহিনুর, আপনার কাছে জানতে চাই যে এই পাথর অপসারণের ক্ষেত্রে অনেক সময় আমরা হোমিওপ্যাথির গল্প শুনি বা অনেকভাবে গলে টলে যাই, নানান কথা বলে। এখানে মিথ বা বিভ্রান্তি বা ভুল তথ্য মানুষের কাছে কতটা ছড়িয়ে আছে, আর যত মানুষের পাথর হচ্ছে তার কত অংশের সার্জারি আপনারা করতে পারছেন? এই লম্বা সিরিয়ালটাই বা আসলে কত বা কতদিন পর সিরিয়াল পাই জাতীয় কিডনি ইনস্টিটিউটে? ধন্যবাদ আপনাকে। আমাদের জাতীয় কিডনি ইনস্টিটিউটে আমি বলছি যে আমাদের দৈনন্দিন যে রোগীগুলো আসে এর মধ্যে অর্ধেকেরও বেশি পাথরের রোগী আমরা এখানে দেখে থাকি। টোটাল রোগীদের, জি, টোটাল রোগীদের অর্ধেকেরও বেশি আমরা পাথরকে নিয়ে ডিল করি, এবং সেখানে পুরুষ, মহিলা, পাশাপাশি শিশুরাও পাথরের রোগী হিসেবে আমাদের কাছে আসে। শিশুদের কেন পাথর হয়? শিশুদের যে পাথর হয় এটা একটু ইন্টারেস্টিং বিষয়। ম্যাক্সিমাম ক্ষেত্রেই পাথরের করার কারণগুলো উনি অলরেডি বলছেন আমার কলিগ। তো এর পাশাপাশি হচ্ছে যে জন্মগত কিছু অ্যানাটমিক্যাল যদি অ্যাবনর্মালিটি থাকে, যেমন পোস্টেরিয়র ভালভ, তারপর হচ্ছে নিউরোজেনিক ব্লাডার, ভেসিকো ইউরেটারিক রিফ্লাক্স, যেটা হচ্ছে যে আমাদের কিডনি থেকে মূত্রনালীর দিকে বা মূত্রথলির দিকে ইউরিনটা পাস করা দরকার, বাট অনেক সময় দেখা যায় যে জন্মগত ত্রুটির কারণে যখন সে বাচ্চাটা পেশাব করতে যায় তার পেশাবটা কিডনির দিকে উল্টা ব্যাক করে যায়, মূত্রথলি থেকে বাহিরে না গিয়ে কিছু পেশাব আবার পেছনের দিকে ব্যাক করে যায়, এটাকে আমরা রিফ্লাক্স বলে থাকি। তো এই রোগীগুলোর ক্ষেত্রে সাধারণত পাথর বেশি হয়। পাশাপাশি যদি জন্মগতভাবে কোথাও কিডনির নালী চিকন থাকে, যেটাকে আমরা পিইউজে বলি, পেলভি ইউরেটারিক জাংশন অবস্ট্রাকশন, এইসব ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে পাথরগুলো বেশি হয়। আর যদি জন্মগত তার আরও কিছু জেনেটিক ডিজিজ থাকে সেক্ষেত্রে হতে পারে। পাশাপাশি আমরা পাথরের রোগীগুলোর ক্ষেত্রে আমি শুরুতেই বলতে চাই যে কারণের মধ্যে কিছু আমাদের লাইফস্টাইলের ব্যাপার আছে। যেমন যারা লং টাইম ড্রাইভের মধ্যে থাকে বা ড্রাইভার যারা, তারা অনেক সময় পানি পান করতে পারে না, অনেক সময় পেশাব চেপে ধরে থাকে ড্রাইভিংয়ের কারণে। আবার যারা উষ্ণ তাপমাত্রার জায়গাগুলোতে কাজ করে, বিশেষ করে আমরা দেখি যে আমাদের এই রোগীর মধ্যে কিছু আরব
কান্ট্রির পেশেন্ট আমাদের যারা বাংলাদেশ থেকে প্রবাসে যায় বিভিন্ন কাজকর্ম করার জন্য, ওখানে লম্বা সময় তারা অ্যাম্বিয়েন্ট হাই টেম্পারেচারের মধ্যে থাকে, তারা আসলে তারা পাথরের জন্যই আমাদের কাছে ম্যাক্সিমাম আসে। আমরা যদি হিস্ট্রিতেই বুঝি যে আপনি বাইরে থাকেন কিনা, তখনই আমাদের একটা ধারণা তৈরি হয় যে এই পেশেন্টের পাথর থাকতে পারে। তো এই কারণগুলো মোটামুটি পাথরের জন্য। আর আমরা পাথর সার্জারি সব পেশেন্টের করা লাগে না ভাইয়া, একদম পারফেক্ট কথা কিন্তু বলছি। আমি যেটি জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে এটি নিয়ে যে মিথ আছে যে আমরা হোমিও খাচ্ছি বা অন্য কোনো পথে, মানে সেটির বাস্তবতা কতদূর? এটি বাস্তবসম্মত আমরা আমাদের পক্ষ থেকে মনে করি না। তবে কিছু কিছু পাথর তাদের ন্যাচারালি পাস করে যায়, হ্যাঁ, যেটা বলা হয়েছে যে 5 মিলিমিটারের কম পাথর যদি তার কোথাও কিডনির রাস্তায় কোথাও ব্লক না থাকে, জন্মগত কোনো সমস্যা না থাকে, এটা উইদাউট এনি কোনো চিকিৎসা ছাড়াই পাস করে যেতে পারে। তো সেক্ষেত্রে হোমিও রুগী বা হোমিও ডাক্তারের কাছে যারা যায়, দেখা গেলো তার পাথরটা ছোট ছিল, শেপটা এরকম ছিল যে স্মুথ ছিল, এজন্য হোমিও ওষুধ খাক বা না খাক সে এই পাথর এমনি পাস পাস করতো করে আর কি। যাবে। তো বাট পেশেন্ট হয়তো মনে করে যে আমার এই হোমিও চিকিৎসা নিয়ে এটা পাস করে গেছে। তো এই বিষয়গুলো, আদারওয়াইজ পাথরের ব্যাপারে হোমিও বা অন্য কোনো চিকিৎসার মাধ্যমে করার কিছু নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল ওষুধ দেওয়ার উপায় আছে, যেমন ইউরিক অ্যাসিড স্টোন বা আরও কিছু ব্যাপারে। তখন আমরা এই স্টোন ডিজলিউশন কিছু এজেন্ট পাওয়া যায়, অ্যালকালাইন, আমরা অ্যালকালি ইউজ করি। তো তখন সেক্ষেত্রে ওষুধের মাধ্যমে কিছু স্টোন হয়তো ডিজলিউশন সম্ভব। ধন্যবাদ। একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা আবার আলোচনায় ফিরছি। ডাক্তার শুকুর, আপনার কাছে জানতে চাই যে আমরা প্রতিবেদনের স্বার্থে একবার গিয়েছিলাম জাতীয় কিডনি ইনস্টিটিউটে এই মাস 6 আগে। আমরা দেখলাম যে এখানে পরীক্ষা নিরীক্ষার সুযোগ সুবিধা অনেক বেশি বাড়ানো হয়েছে বা অনেক বেশি আধুনিক করা হয়েছে ল্যাব, অল্প সময়ে পরীক্ষা করানো যায়। যেই সংকটটিতে সাধারণত বাংলাদেশের টারশিয়ারি লেভেলের হাসপাতালগুলো এই একটা যন্ত্রণায় থাকে, রোগীদেরকে ফিরে যেতে হয়। এখনও পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে আপনারা দিচ্ছেন কিন্তু করাতে পারছেন না, অন্য জায়গায় চলে যেতে হচ্ছে, এরকম বাস্তবতা আছে কিনা বা কতটা উন্নতি হয়েছে? আসলে পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে কিডনি ইনস্টিটিউটের ল্যাবের একটা মানগত পরিবর্তন হয়েছে। একটা সময় ছিল যে আসলে কিডনি রিলেটেডই সকল পরীক্ষা নিরীক্ষা আসলে কিডনি ইনস্টিটিউটে করা সম্ভব হতো না, আমাদেরকে বাইরের কিছু ইনস্টিটিউটে হেল্প নিতে হতো। এখন মোটামুটিভাবে বলা যেতে পারে যে কিডনি রিলেটেড যে পরীক্ষা নিরীক্ষাগুলো সেক্ষেত্রে অনেকাংশেই স্বয়ংসম্পূর্ণ। কিডনি ট্রান্সপ্লান্ট জনিত কিছু পরীক্ষা নিরীক্ষা ছাড়া বাকি নেফ্রোলজি এবং ইউরোলজি সাবজেক্টের প্রায় সকল পরীক্ষা নিরীক্ষা কিডনি ইনস্টিটিউটে সম্ভব। এবং এগুলো যেগুলো ভর্তি রোগী হয় সেগুলোর ক্ষেত্রে হচ্ছে যে ডে বেসিসে রিপোর্ট দেওয়া হয়, যেগুলো খুব ক্রিটিক্যাল পেশেন্ট তাদেরকে বিকেলে স্যাম্পল নিয়ে সন্ধ্যাতে রিপোর্ট দেওয়া হয় ইমার্জেন্সি বেসিসে। আর আউটডোর বেসিসে যে রোগীগুলো হয় তাহলে আজকে যদি পরীক্ষা দেয় তাহলে হয়তো বা আগামীকালে উনি রিপোর্ট নিয়ে ডাক্তার দেখাতে পারবে। কিছু কিছু ক্ষেত্রে সেই দিনও হয়তো সম্ভব। আচ্ছা, ধন্যবাদ। আর হচ্ছে আপনার প্রতিস্থাপন বা অন্যান্য ক্ষেত্রে মানে বেশিরভাগ পরীক্ষা নিরীক্ষায় তো জাতীয় কিডনি ইনস্টিটিউটে হচ্ছে। বেশিরভাগ পরীক্ষা নিরীক্ষা আমাদের এখানে এখন সম্ভব হচ্ছে এবং খুবই অল্প খরচে সেটা রোগীরা আনন্দের সহিত গ্রহণ করতেছে। কিন্তু আরেকটা বিষয় জানতে চাই যে আচ্ছা, আমি একটু যোগ করি কিডনি মানে ট্রান্সপ্লান্টের ব্যাপারে। কিডনি ট্রান্সপ্লান্টের ব্যাপারে আসলে যে কথাটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কিডনি ইনস্টিটিউটে যে সমস্ত পেশেন্টগুলো প্রতিস্থাপনের জন্য যান তাদের বেড ভাড়াটা থাকে টোটালি ফ্রি করা হয়, তাদের তো আলাদা কেবিন থাকে, সে কেবিনটা ফ্রি করা হয়, তাদের অপারেশন ফ্রি, তাদের সকল পরীক্ষা নিরীক্ষা ফ্রি। হাসপাতালে যে সমস্ত ওষুধপত্র থাকে সেই সমস্ত ওষুধপত্রগুলো তাদেরকে টোটালি ফ্রি দেওয়া হয়। এর বাইরে হাসপাতালের বাইরে যে পরীক্ষা হয়, বিশেষ করে AHL টাইপিং, ভাইরাল কিছু স্ক্যানিং আছে, CMV ভাইরাল স্ক্যানিং, এই সমস্ত কিছু পরীক্ষার জন্য তাদেরকে আমরা বঙ্গবন্ধু মেডিকেল ভার্সিটিতে পাঠাই এবং সেক্ষেত্রেও তো অনেকটা গভর্নমেন্টেই আসলে পসিবল হয়। সেই ক্ষেত্রে বলা যায় যে কিডনির প্রতিস্থাপন রোগীর কিন্তু বলতে গেলে তেমন কোনো খরচ নেই, মানে এক ধরনের বিনামূল্যে আর কি, পরবর্তীতে তাকে বিনামূল্যে ওষুধ কিনতে হয় বা এই যে জার্নিতে তার খরচ আছে সেটি তাকে করতে সেইটি হয়। তাকে করতে হয়। ডাক্তার শাহিনুর ইসলাম, প্রতিস্থাপনের প্রসঙ্গ যেহেতু এসে গেছে, জি, আমরা দেখি যে খুব এই বন্ধ হয় এই চলে, মানে 5 তারিখের পরে যে পট পরিবর্তন, তাতে কতগুলো কিডনি প্রতিস্থাপন হয়েছে? ধন্যবাদ আপনাকে। আমরা আগে 5 তারিখের আগের যে ঘটনা ছিল, এক সময় কিডনি প্রতিস্থাপন চালু করা হয়েছিল 2018 বা 19-এর দিকে। পরবর্তীতে একটি ট্রান্সপ্লান্ট করার পরেই বন্ধ হয়ে যায়, দীর্ঘ সময় এটা বন্ধ ছিল। পরবর্তীতে আমাদের বর্তমান বিভাগীয় প্রধান যিনি স্যার আছেন, এর আগের যিনি পরিচালক ছিলেন, তারা উদ্যোগ নিয়ে আবার এটা চালু করেন। 5 তারিখের পরিবর্তনের পরে এটা আরও
বেশি আগের থেকে গতি পায় এবং এখন আমরা প্রায় 5 তারিখের পর এখন পর্যন্ত 3টি কিডনি প্রতিস্থাপন হয়েছে এবং সবগুলো রোগী আলহামদুলিল্লাহ ভালো আছে। মানে তাতে কি গতি পেলো না গতি কম? না, গতি পেলো বলতে মাঝখানে আমাদের কিছু কাজের এবং যেহেতু প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে আমাদের ইনস্টিটিউশনে এবং কার্যক্রমে কিছুটা ব্যাহত ছিল, নতুন করে গোছানোর দরকার ছিল আমাদের এসব। এ কারণে প্রক্রিয়াতে যেহেতু আইনগত কিছু ব্যাপার এখন থাকে, তাহলে মানে কতদিন অন্তর অন্তর হচ্ছে? এখন আমরা প্রায় প্রতি সপ্তাহে একটি করে করার চেষ্টা করি, সম্ভব না হলে 1 সপ্তাহ পর পর। বেসিক্যালি আমরা প্রতি সপ্তাহ আমাদের একদিন করে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য আমরা বরাদ্দ রাখছি। মানে কিডনি একজন করে রোগী ট্রান্সপ্লান্ট করতে পারবে না? টার্গেট হচ্ছে যে প্রতি সপ্তাহে একদিন করে একজন রোগী কিডনি ট্রান্সপ্লান্ট হবে, তার মানে মাসে 4টা করে কিডনি ট্রান্সপ্লান্ট হবে। মানে সেটি কি শুরু হয়ে গেছে কিনা? সেই প্রক্রিয়া আমরা আছি, সেটাই চলতেছে এখন। অসুবিধা হচ্ছে যে কিডনির প্রতিস্থাপনের জন্য একদম ফিক্সড করে করা কঠিন। এক্ষেত্রে রোগীর অ্যাভেলেবিলিটি হতে হবে, রোগী থাকতে হবে 1 নম্বর ট্রান্সপ্লান্টের জন্য প্রতিস্থাপন। তার মানে কি রোগী আপনারা পান না? না, 2 নম্বর হচ্ছে যে রোগীকে রেডি করতে হবে। দুটি ব্যাপার যদি আমাদের মানে এই যে সম্পন্ন হয়, যেভাবে ব্যাখ্যা দেন না কেন, এখানে তো একটা বেসরকারিতে তো 5 জনও করে ফেলছে 1 সপ্তাহে, বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রতি সপ্তাহে অবশ্যই হচ্ছে। সেক্ষেত্রে এই জটিলতাগুলো এখনো কেন আছে এতদিন পর? হ্যাঁ, জটিলতাটা এজন্যই যে এখানে অনেক লম্বা সময় বন্ধ ছিল এটা। আমাদেরকে পুরো সিস্টেমটাকে নতুন করে চালু করার জন্য বেশ কিছু ধাপ এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। একটা সরকারি ইনস্টিটিউটের অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। আমরা পাশাপাশি যে আইনগুলো সরকার থেকে দেয়া প্রতিস্থাপন জনিত, এগুলো খুবই কঠোরভাবে মেনটেন করি এখানে। যেমন আমরা যে ডোনারের কাছ থেকে কিডনিটা নিব, সেই ডোনার আসলে লিগ্যাল কিনা, এই ব্যাপারগুলোতে আমরা 100% ছাপিয়েই তো কিডনি প্রতিস্থাপন আসলে হয়। কিছু ভুল আছে, যেমন বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতালে আমরা দেখলাম যে প্রথম রোগী একটি ভুল তথ্য দিয়ে প্রতিস্থাপন করেছে আর কি। এগুলো আছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই যে মাঝে মধ্যে থামা চলা, মানে এই জায়গাতে আরো বেশি আন্তরিক হওয়া দরকার, বা হয়তো আন্তরিকতা আছে কিন্তু বাস্তবতায় কখনো কখনো থেমে যায় আর কি, রোগীরা সাফার করে না। আমাদের এখন যে লক্ষ্য উদ্দেশ্য আছে এবং আমরা যেভাবে এগুচ্ছি, আমাদের থামার কোনো ইচ্ছে নেই। আমাদের এখানে যদি রোগী এবং পর্যাপ্ত ডোনার সহ আসে, কারণ এখানে ডোনারের ম্যাচিংয়ের একটা ব্যাপার থাকে। আসলে যেভাবে আপনারা মিডিয়াতে দেখেন যে এত রোগী কিডনি বিকলাঙ্গ, বাট বাস্তবতা হচ্ছে যে যখন ডোনারের ব্যাপারটা আসে, খুব অল্প সংখ্যক ক্ষেত্রেই আমরা সেই ডোনার পুলও তো বাড়ানো হয়েছে। আগে তো অল্প কজন দিতে পারতেন, এখন তো এজন্যই প্রতিস্থাপন এখন সম্ভব হচ্ছে এবং খুব শীঘ্রই এটা গতিটা আশা করি প্রতি মাসে 4টি করে কিডনি প্রতিস্থাপন সম্ভব হবে। ধন্যবাদ। ডাক্তার শুকুর, আপনার কাছে জানতে চাই যে ডায়ালাইসিসের ক্ষেত্রে আমরা প্রায় শুনে থাকি যে ফিস্টুলা করতে হবে, রোগীরা ছোটাছুটি করে এই হাসপাতাল থেকে সেই হাসপাতালে। এই ফিস্টুলা করার ক্ষেত্রে এত বড় ইনস্টিটিউট, বাংলাদেশের প্রধান ইনস্টিটিউট আমরা বলতে পারি কিডনি রোগের ক্ষেত্রে, কোনো ঝামেলা আছে কিনা, বা করতে মানে আপনারা নিয়মিত এটা করতে পারেন কিনা, বা কারা করেন? আসলে মানে আসলে সার্জনকে প্রশ্ন করার কথা আপনাকেই করলাম। আসলে ফিস্টুলা হচ্ছে যদিও প্রসিডিউরটা সার্জিক্যাল, কিন্তু পার্টটা আসলে নেফ্রোলজিক্যাল। সেই প্রশ্নটা হয়তো ঠিকই আছে। আচ্ছা আচ্ছা, ফিস্টুলা হচ্ছে আমরা বলে থাকি যে মানুষের প্রাণ যদি থাকে হচ্ছে হলো তার আত্মায় যদি তার প্রাণ থাকে, কিডনি রোগীদের প্রাণ আসলে তার ফিস্টুলাতে থাকে। সুতরাং একটা সিকিডি রোগীর জন্য তার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আসলে তার হলো ফিস্টুলা। তো ফিস্টুলা অনেকেই করে থাকেন বা করতে পারেন, সেটা হচ্ছে যে এটা মূলত ভাস্কুলার সার্জনদের কাজ, মূলত তাদের কাজ। ইউরোলজিস্টদের এর বাইরে ইউরোলজিস্টরা করতে পারেন, জেনারেল সার্জনরা করতে পারেন। ইভেন দো ইন্টারন্যাশনাল ইন্টারভেনশনাল নেফ্রোলজিস্ট একটা সাবজেক্ট আছে, নেফ্রোলজির সাবডিভিশন, ওনারাও করতে পারেন। এবং বিভিন্ন জার্নালগুলোতে দেখা গেছে যে যারাই করুক না কেন তাদের সাকসেস রেটের কিন্তু সেই ক্ষেত্রে আসলে খুব বেশি পার্থক্য বা তারতম্য নেই। অসুবিধা হলো যে প্রাইমারি ফেইলিওর রেট, তার মানে হচ্ছে অপারেশন করার পরে সেটা আসলে চালু হয় না। বিভিন্ন জটিলতা, তার কোমরবিডিটি থাকে, ধর ডায়াবেটিস থাকে, ডিসলিপিডেমিয়া থাকে, এজেড পার্সন হয়ে থাকে, ওবেস পার্সন হয়ে থাকে, অথবা ভেসেল ন্যারো থাকে আমাদের এলাকার মানুষদের। এই সমস্ত কারণে প্রাইমারি ফেইলিওর রেটই হচ্ছে 35%। এই বিশাল সংখ্যক ফেইলিওর রেটের কারণে আসলে ফিস্টুলা করার দায়িত্ব আসলে অনেকেই নিতে চান না, কারণ তার চেম্বারের তার ক্যারিয়ারের একটা জটিলতা সৃষ্টি হতে পারে। কিন্তু কম্পারেটিভলি যে এতগুলো মানুষ যে করে, কিন্তু কেউ তো এটার মূল সার্জন আছে, সেক্ষেত্রে ভাস্কুলার সার্জনদের নাম কেন আসে? তারা ভালো করেন বলে শোনা যায়, সেটির কারণ কি? না, এটা হচ্ছে যে মূলত রক্তনালীর একটা অপারেশন। জি, যেহেতু তারা শিরা এবং রক্তনালী নিয়ে কাজ করে থাকে, রক্তনালীর সার্জন বলতে ভাস্কুলার সার্জনকে বোঝায়। কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারভেনশনাল নেফ্রোলজিস্ট,
ইউরোলজিস্ট, মানে জেনারেল সার্জনরাও চাইলে আপনারা করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের কিডনি ইনস্টিটিউটে ওয়ান্স আপন এ টাইম আসলে ফিস্টুলা বলতে গেলে খুবই কম সংখ্যক পরিমাণে হতো। এখন কিন্তু সেই সিনারিওটা চেঞ্জ হয়েছে। এখন ভাস্কুলার ফিস্টুলা করার জন্য আলাদা প্রসিডিউর রুম আছে এবং সেখানে নিয়মিতভাবে এভি ফিস্টুলা করা হয় এবং আপনাকে ভাস্কুলার সার্জন কি আছে? না, ইউরোলজিস্টরা করেন। এই কারণে ভাস্কুলার সার্জনের প্রয়োজন হচ্ছে না। তবে এরকম একটা সেন্টারে থাকলে ভালো হতো কিনা? জি, আমি বলতে চাচ্ছি, একটু যোগ করি ডাক্তার শুকুর ভাইয়ের সাথে। সেটা হচ্ছে যে আমাদের এখানে এখন ইউরোভাস্কুলার সেন্টার নামে একটা আলাদা সেন্টার তৈরি করা হয়েছে জি। এবং সবার জন্য এটা আমি মনে করি খুবই খুশির খবর যে জাতীয় কিডনি ইনস্টিটিউটে প্রতিদিন কমপক্ষে 2টি করে ফিস্টুলা এখন চালু আছে। শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন 2টা করে ফিস্টুলা এখন হয় এবং এর জন্য একজন স্পেশালিস্ট রাখা আছে যিনি এই ইউরোভাস্কুলার সার্জারির অ্যাক্সেস বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে আসছেন বিদেশ থেকে। তিনি আমাদেরকে গাইড করেন। আমরা সবার জন্য শিডিউল করে দেয়া থাকে, প্রতিদিন 2টা করে এখন ফিস্টুলা হচ্ছে এবং এটার জন্য আলাদা একটা সেন্টারই চালু করা হয়েছে আমাদের জাতীয় কিডনি ইনস্টিটিউটে। অতএব এখন আগের মতো ফিস্টুলার জন্য আমরা রোগীকে খুব বেশি অন্য কোথাও যেতে হবে, আরেকটা জায়গায় ঘুরতে হবে এরকম বলি না। এখানে সিরিয়াল প্রতিদিন নেওয়া হয় এবং সেই সিরিয়াল অনুযায়ী আমরা প্রতিদিন অপারেশন করি। এবং সেক্ষেত্রে একটু যোগ করতে পারি, সেটা হচ্ছে যে আপনার যদি কারো ফিস্টুলা করার প্রয়োজন পড়ে, উনি কিডনি ইনস্টিটিউটে আসবেন, নেফ্রোলজি বিভাগের টিকিট কাটবেন, বহির্বিভাগে দেখাবেন, দেখানোর পরে উনি বলবেন ফিস্টুলা, আমরা সেখানে ওনাকে ইউরোভাস্কুলার সেন্টারে পাঠিয়ে দিলে ওনাকে সিরিয়াল দেওয়া হবে। প্রায় গত 6 মাসে 300-র বেশি ফিস্টুলা আসলে কিডনি ইনস্টিটিউটে হয়েছে। আচ্ছা ডাক্তার শুক্র, আপনার কাছে আরও একটি বিষয় জানতে চাই যে যেহেতু এটি কম্বিনেশন, যে এক গ্রুপ সার্জন এখানে আছেন, নেফ্রোলজিস্ট আছেন, মানে এই রেশিওর দিক থেকে কাদের পার্সেন্টেজ কীরকম জাতীয় কিডনি ইনস্টিটিউটে, বা এই 2 ডিসিপ্লিনের বাইরে আরও কোনো ডিসিপ্লিনের চিকিৎসক এখানে কাজ করেন কিনা, তারা কারা? এখানে আসলে নেফ্রোলজি ডিপার্টমেন্টটাকে মূলত 4টা ভাগে ভাগ করা হয়। এর মধ্যে হচ্ছে নেফ্রোলজি মেইন একটা, ইউরোলজি একটা। নেফ্রোলজি আবার অ্যাডাল্ট এবং পেডিয়াট্রিক 2 ভাগে বিভক্ত। ইউরোলজি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডাল্ট এবং পেডিয়াট্রিক। নেফ্রোলজিস্ট যারা শিশুদের নিয়ে কাজ করছেন তাদের সংখ্যা কীরকম এখানে? কম তো বটেই, 8 থেকে 9 জন। কমপ্লিটলি একটু কম, 8 থেকে 9 জন। 8 থেকে 10 জনের মধ্যে। বাকি 4টা বিভাগের কথা যেটা বলছিলেন, কি কি বিভাগ, মানে কার ডিসিপ্লিনে কি কাজ হয়? আচ্ছা, এর বাইরেও তো এই ডিপার্টমেন্টের সাথে সাথে যেমন আপনার প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ল্যাবরেটরি মেডিসিন, ইমেজিং, সেক্ষেত্রে আলট্রাসোনোগ্রাম, সিটি, এমআরআই, এসব মানে এটা কমনলি সব হাসপাতালে আছে। সব হাসপাতালে আছে। এই ডিপার্টমেন্টটা তো প্রত্যেকটা বায়োকেমিস্ট্রি। কিন্তু আপনি যে প্রথমে 4টির কথা বলছিলেন সেটি কি কি? একটি শিশুদের নেফ্রোলজি, আর শিশুদের নেফ্রোলজি, আচ্ছা, বড়দের নেফ্রোলজি, শিশুদের ইউরোলজি, বড়দের ইউরোলজি। মোটা দাগে 4টি। এবং টোটাল রেশিও যদি আমরা জিজ্ঞেস করি যে আপনার নেফ্রোলজি কতজন আছে বা ইউরোলজিস্ট কতজন আছেন, সেটির সংখ্যা কীরকম? সংখ্যা প্রায় মোটামুটি প্রায় সমান। প্রায় সমান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনা ফিরছি। ডাক্তার শাহিনুর ইসলাম, আপনার কাছে জানবো যে কিডনি প্রতিস্থাপন তো অনেক বড় একটি বিষয়। এটির আগে কতগুলো সার্জারি বা কত ধরনের সার্জারি আপনারা করছেন, একটু ছোট ছোট করে যদি একটু আপনার কাছে তথ্য জানতে চাই। সার্জারিগুলো কি কি করছেন কিডনির? মানে প্রতিস্থাপন জনিত কি কি কাজ? প্রতিস্থাপন ছাড়া, প্রতিস্থাপন ছাড়া ছোট খাটো বড় মাঝারি। আচ্ছা, আমরা এখানে কিডনির ইউরোলজি বিষয় একদম ছোট থেকে বড় সব ধরনের অপারেশনই করে থাকি। ছোট অপারেশন যদি আমরা ধরে, সার্কামসিশন আমাদের এখানে সম্ভব, যেটা খাতনা বলা হয়, এটা থেকে শুরু করে আমাদের লিঙ্গের মাথায় চিকন হয়ে যাওয়া, যেটাকে মিয়েটাল স্টেনোসিস বলে, এগুলো খুবই ছোট প্রসিডিউর। এগুলো আমি খতনার প্রসঙ্গে একটু আসি। আপনি জানেন যে মাঝখানে যে আয়ানের মৃত্যু বা অনেক মৃত্যুর কারণে নানা ধরনের জটিলতা তৈরি হচ্ছে। একটি প্রসঙ্গ মানে পিতামাতার কাছে বা অভিভাবকের কাছে আসে যে আমি কেন তাকে ফুল অজ্ঞান করব বা হাফ অজ্ঞান করব। এই যে বিতর্ক, কোনটি আসলে সব থেকে বেশি ভালো বা সেফ, এটি বয়সের ভেদেও আলাদা হতে পারে কিনা, বা আপনারা কিভাবে করেন? হ্যাঁ, ডেফিনেটলি এটা অবশ্যই বয়স ভেদে আলাদা হওয়া উচিত। পাশাপাশি এই বাচ্চার অন্য কোনো সমস্যা আছে কিনা সেগুলো দেখে আমরা ডিসিশন নেই। বোথ ইউরোলজিস্ট বা ডক্টর অ্যান্ড যিনি অ্যানেস্থেসিয়া দিবেন, দুজন মিলেই এটা পার অপারেটিভ একটা সিদ্ধান্ত হয় যে এই বাচ্চাটার জন্য কোনটা ভালো। আমরা কি তাকে লোকাল দিয়েই এই অপারেশনটা করব, নাকি তাকে জেনারেল অ্যানেস্থেসিয়া দিব? ইউজুয়ালি বাচ্চাদের ক্ষেত্রে সার্কামসিশনে আমরা লোকাল দিয়েই বেশি প্রিফার করে থাকি।
কিন্তু যদি বাচ্চা খুবই ইরিটেটিভ হয়, খুব ছোট বাচ্চা হয়, সেক্ষেত্রে লোকাল দিয়ে পসিবল হয় না। যেমন 4 বছরের নিচে যে বাচ্চাগুলো থাকে তাদের ক্ষেত্রে আমরা লোকাল দিয়ে করতে পারি না, সেক্ষেত্রে মানে full আমাদের anesthesia দিয়ে করা। ফুল অ্যানেস্থেসিয়া দিয়ে করতে হয়। ব্যাপারটা হচ্ছে প্রিপারেশন আর কি। আমরা একটা ফুল অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য একটা বাচ্চাকে আগে থেকে যে প্রিপারেশনগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ফিট করা, এগুলোতে যেন কোনো ঘাটতি না থাকে এটা খেয়াল রাখতে হবে। এবং বাচ্চাদের অ্যানেস্থেসিয়া দেওয়ার ব্যাপারে একজন খুবই দক্ষ বিশেষজ্ঞ অ্যানেস্থেটিস্ট। যতগুলো দুর্ঘটনা ঘটেছে আমরা পরবর্তীতে জেনেছি যে এখানে সমস্যাটি ছিল আসলে এই অজ্ঞানের ডাক্তারদের মাধ্যমে Exactly. কতটুকু ডোজে দেবেন বা দেবেন না। তো সেক্ষেত্রে যেমন আমরা বাংলাদেশ শিশু হাসপাতাল বা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে মানে এই ধরনের দুর্ঘটনার কথা আমরা কম শুনি, বা এয়ারওয়েজ সিকিউর করার যে পদ্ধতি সেটিও এখানে নিশ্চিতভাবে দেয়া থাকে আর কি। সেটি আপনাদের এখানে কেমন? এবং হচ্ছে যারা অজ্ঞানের ডাক্তার যারা এই এই ডোজগুলো ব্যবহার করছেন তারা কি শিশুদের জন্য আসলে ওরিয়েন্টেড কিনা? জি, অবশ্যই। আমাদের এখানে যেহেতু শিশু ইউরোলজি আলাদা একটা বিভাগই আছে, শিশু ইউরোলজির জন্য আলাদা পুরোপুরি সেট আপ দেয়া, অতএব আমাদের যারা এখানে বিশেষজ্ঞ অজ্ঞানের ডাক্তাররা আছেন তারা খুব ভালো ওরিয়েন্টেড। এবং এখানে এখন পর্যন্ত এরকম কোনো ক্যাজুয়ালিটি হয়নি যে অজ্ঞানজনিত কোনো কারণে একজন পেশেন্টকে আমরা হারাইছি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। অন্য সার্জারিগুলোর বিষয়ে একটু। হ্যাঁ, অন্য সার্জারিগুলোর মধ্যে ছোট সার্জারি যেগুলো আমরা বুঝি যে ডে কেস বেসিসে আমরা কিছু অপারেশন করি, যেমন আমাদের কিডনির যে নালি থাকে, আমরা আমাদের ভাষায় ইউরেটার বলে থাকি, এই ইউরেটারে যদি পাথর থাকে আমরা এখন এই পেশেন্টগুলোকে আগে থেকে রেডি করি, সেদিন অপারেশন করে তাদেরকে বিকেলে আমরা ছেড়ে দিই। এটা যদিও অনেক ক্ষেত্রে 2-3 দিন অনেক জায়গায় রাখে। আমরা এটা জাতীয় কিডনি ইনস্টিটিউটে নতুন করে চালু করেছি যে এই রোগীগুলোকে আমরা খুব অল্প সময়ের মধ্যে ডেকেস বেসিসেই অপারেশন করে দিচ্ছি। এর পাশাপাশি মূত্রথলিতে যে পাথরগুলো থাকে এগুলোও আমরা অনেক ক্ষেত্রে ডেকেস বেসিসে করে দিই, যেটাকে ভেসিক্যাল ক্যালকুলাস বলা হয়। এই অপারেশনগুলো আমরা সকালে রুগী আসে, আমরা 12টা 10টা 12টার মধ্যে অপারেশনগুলো শেষ করি, বিকেলে বা সন্ধ্যায় রুগীগুলোকে ছুটি দিতে পারি। ডাক্তার শুকুর, আপনার কাছে জানতে চাই যে জাতীয় কিডনি ইনস্টিটিউটে মানে এটি একটি মহাসমুদ্রের মতো, যেখানে মানে সব ধরনের ক্যান্সারের রোগীরা এখানে আসছেন, কিন্তু আসলে সেবা নিয়ে তাদের অসন্তোষ আছে, কারণ এত রোগীকে তারা সেবা দিতে পারেন একটি মাত্র সেন্টারে। আমরা গবেষণাতে জানি, গ্লোবোকেনের তথ্য বলছে যে 1,58,000 যদি আক্রান্ত হয়, এর মধ্যে 1,09,000ই প্রতি বছর খালি মারাই যায়। মানে বাস্তবতাটা এরকম। কিডনির ক্যান্সার নিয়ে আপনাদের ইনস্টিটিউটে কেমন রোগীরা আসলে আসেন, বা এখানে নেফ্রোলজিস্টদের রোল কতটা? আসলে কিডনিতে ক্যান্সার মানে রেনাল সেলের কার্সিনোমা অথবা মূত্রনালীর কিছু আসে ট্রানজিশনাল সেল কার্সিনোমা, এই সমস্ত কেসগুলো মূলত ইউরোলজিস্ট ওনারা ডিল করে থাকেন, সেক্ষেত্রে হয়তো ওনারা বলবেন। আমাদের ক্ষেত্রে যে কথাবার্তা হলো যে সেটা কিডনিজনিত ক্যান্সার হোক অথবা অন্য কোনো রোগে আক্রান্ত বা অন্য কোনো ক্যান্সার হোক, সেই সমস্ত ক্যান্সার থেকে আসলে পরবর্তী দেখা গেল ওই রোগীতে ইমিউনো কম্প্রোমাইজড, সেখান থেকে আসলে তার কিডনিজনিত সমস্যা দেখা যায়। তার হচ্ছে এটা ডিরেক্ট হতে পারে, যেমন দেখা গেলো প্রোস্টেটে কোনো ক্যান্সার হয়েছে, সেই ক্যান্সারটা ছড়িয়ে গেল, তার মূত্রনালীটি মানে আটকায় দিল, অবস্ট্রাকশন হয়ে গেল। সেই সমস্ত ক্ষেত্রে দেখা গেল যে তার একটা কিডনির ফাংশনজনিত সমস্যা হয়ে যায়, ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে। সেই সমস্ত ক্ষেত্রগুলোতে দেখা যায় যে দুই ধরনের জটিলতা। একটা হলো ক্রিয়েটিনিন বেড়ে গেলে ওই ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সাহেবরা তখন আর ওই কেমোথেরাপি, রেডিওথেরাপি এগুলো ওনারা দিতে মোটামুটি স্বাচ্ছন্দ্য ফিল করেন না। তখন দেখা গেল যে মানে ক্যান্সার ইনস্টিটিউট হোক অথবা যে কোনো জায়গা থেকে সেই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে এখানে পাঠান। আমরা সেগুলো জিনিস হলো দুইটা কাজ করি। একটা হচ্ছে দেখা গেলো আমরা পরীক্ষা নিরীক্ষা কিছু করি, পরীক্ষা নিরীক্ষা করে দেখার চেষ্টা করি যে তার এই রেনাল যে ইম্পেয়ারমেন্ট, কিডনিজনিত যে ফাংশনজনিত জটিলতা, এটা আসলে রিভার্সেবল নাকি ইরিভার্সেবল, এটা আমরা পরীক্ষা করে আসলে আমরা আগে যাচাই বাছাই করার চেষ্টা করি। যদি দেখি যে হ্যাঁ এটা চিকিৎসা করে মোটামুটিভাবে ট্রিটমেন্ট করে রিভার্স করা সম্ভব, এটা অ্যাকুট কিডনি ইনজুরি টাইপের, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে আমরা সেভাবে আগেই কিছু ট্রিটমেন্ট তাকে দেই। কী কারণে এই সমস্যা হয়েছে সে কারণটা আইডেন্টিফাই করি, করে চিকিৎসা করি, করার পর রেনাল ফাংশন ইমপ্রুভ করুক অথবা নর্মাল হোক বা নিয়ার নর্মাল হোক, তখন আমরা তাদেরকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা নির্দিষ্ট জায়গায় ব্যাক করাই। আর যদি দেখাই যে পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে না এটা আসলে ইরিভার্সেবল পর্যায়ে চলে গেছে, সেই সমস্ত কন্ডিশনগুলোতে সম্ভব না, সেই সমস্ত ক্ষেত্রে আমরা সিকিডি লাইনে ট্রিটমেন্ট করি, আমরা এস্টিমেটেড ইজিএফআর বের করি, এস্টিমেটেড ইজিএফআরটা হিসাব করে দিয়ে আমরা তখন এই সংশ্লিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ সাহেবের কাছে পাঠাই যে ওনার আসলে কিডনির জটিত ফাংশনাল ইজিএফআর এত আছে, এই রিলেটেড এখন ডোজ ক্যালকুলেশন করে আপনি আপনার কেমোথেরাপি, রেডিওথেরাপি দেন। এভাবে আমরা আসলে ক্যান্সার ডিপার্টমেন্টকে আমরা সহায়তা করে থাকি। আর যদি আমাদের ডিপার্টমেন্ট দেখা যায় যেটা টিউমারজনিত জটিলতা বা এটা আর্জেন্ট অপারেশন লাগবে, তখন আমরা অ্যাজ ওয়েল অ্যাজ ইউরোলজি ডিপার্টমেন্টে পাঠিয়ে দিই, ওনারা ব্যবস্থা গ্রহণ করেন। ডাক্তার শাহিনুর ইসলাম, আপনার কাছে জানতে চাই যে কিডনি রোগীদের যাদের ক্যান্সার হচ্ছে, কিডনিতে ক্যান্সার, তাদের সার্জিক্যাল অংশ আসলে কতটা, বা কোন জায়গায় আপনারা আসলে আর সেবা দিতে পারছেন না? কারণ আপনারা তো মানে
রেডিয়েশনের ক্ষেত্রে বা কেমোথেরাপি এগুলো তো আসলে দিতে পারেন না বোধ হয়। কিডনি ক্যান্সার এই বিষয়টা অন্যান্য যে কোনো ক্যান্সার থেকে একটু ভিন্ন। জি, প্রথমে এটা রোগীদেরকে বোঝার চেষ্টা করতে হবে যে কিডনি ক্যান্সার গতানুগতিক অন্য ক্যান্সারের মতো না। কিডনি ক্যান্সার রোগ ডায়াগনোসিস করার শুরু থেকেই এটা একটু ডিফারেন্ট। যেমন অন্য রোগ, অন্য ক্যান্সার নির্ণয় করার জন্য বায়োপসি ছাড়া আমরা মনে করি না যেটা ক্যান্সার হতে পারে, সেটা এফএনএসি হতে পারে বা অন্য কোনো ফাইন নিডল বায়োপসি হতে পারে। কিন্তু কিডনি ক্যান্সার একমাত্র ক্যান্সার যেটা আমরা শুধুমাত্র একটা ইমেজিং করে, যেমন সিটি স্ক্যান করে বা এমআরআই করে বুঝতে পারি যে এটা ক্যান্সার। আমরা কিন্তু সেখান থেকে বায়োপসি নেই না, কিছু স্পেশাল ইন্ডিকেশন এটা থাকে যেমন সহজে নির্ণয় করা যায়, নির্ণয় করার জন্য। এটা কিওর রেট কি রকম? এটা কিওরের ব্যাপারেও একই রকম ব্যাপার যে কিডনি ক্যান্সার যেটা আরসিসি মেইনলি, এক্ষেত্রে কেমো বা রেডিয়েশনের রোল বা ভূমিকা খুবই ক্ষীণ। এজন্য কিডনিতে যে মেইন কিডনি ক্যান্সার যেটা বলতে আমরা আরসিসি বুঝি, আরসিসিতে আমাদের ইউরোলজিস্টদেরই একটা বড় ভূমিকা রাখতে হয়। আমরা যদি এই ক্যান্সারটা ডায়াগনোসিস সুন্দরভাবে করার পরে এটা কি আমরা পুরো কিডনি ফেলে দিতে হবে নাকি এটা পার্শিয়াল কিছু শুধু ক্যান্সার অংশ এবং কিছু ভালো অংশ মিলে আমরা ফেলে দিব, এটুকু আমরা ঠিক করি এবং সেই সবগুলো সেবা আমরা এখন দিচ্ছি এখানে। এটা হচ্ছে আরসিসির ক্ষেত্রে। পাশাপাশি কিডনির ক্যান্সার বলতে কিডনিতে আরও এক ধরনের ক্যান্সার হয় যেটাকে ইউরোথেলিয়াল বা কার্সিনোমা বা টিসিসি আমরা বলে থাকি। এই ক্যান্সারও আমরা অলমোস্ট বায়োপসি ছাড়াই শুধু ইমেজিংয়ের মাধ্যমেই ডায়াগনোসিস করে থাকি। এটাও আমরা বেশিরভাগ ক্ষেত্রে যদি এটা মেটাস্টেসিস অর্থাৎ যদি বাইরে না ছড়িয়ে থাকে তাহলে শুধু সার্জারি যদি পারফেক্টলি করা যায় তাহলে অলমোস্ট এখান থেকেই পেশেন্টরা কিওর পেয়ে যায়। পরবর্তীতে আমরা ফলো আপে রাখি। আপনাদের কিডনির ক্যান্সারের কি একেবারে সম্পূর্ণ স্বতন্ত্র আলাদা বিভাগ আছে? জি, এখানে কিডনি ক্যান্সারের স্বতন্ত্র বিভাগ এখনও আলাদাভাবে করা হয়নি। প্রত্যেকটা বিভাগেই কিডনি ক্যান্সারের বিষয় ডিল করা হয়। কতগুলো শয্যা আছে এরকম সেভাবে আলাদা করে ক্যান্সারের জন্য আলাদাভাবে আমরা শয্যা রাখিনি, তবে কিডনি ক্যান্সারের রোগীগুলোকে আমরা সবসময় প্রায়োরিটি দিয়ে থাকি, যেহেতু বাংলাদেশে স্টোন বাল্ক অনেক বেশি। কিন্তু আমরা যখন দেখি যে একটা ক্যান্সার আক্রান্ত কোনো রোগী আসছে, তো তখন আমরা চেষ্টা করি সেটাকে যত দ্রুত সম্ভব ইমার্জেন্সি ভিত্তিতে ভর্তি করে নেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে অর্থাৎ শেষ বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। ডাক্তার শুকুর, আপনার কাছে জানতে চাই যে যারা ডায়ালাইসিস নেন তাদের তো আসলে দুঃখে ভরা জীবন, মানে লাইফ টাইম তাদেরকে এই ডায়ালাইসিস নিয়ে যেতে হচ্ছে। মানে এটির জন্যে কত দিনের অপেক্ষা করতে হয় ওই একটি সিটে ঢোকার জন্যে, যে কম টাকায় বা 20,000 টাকার যে একটি প্যাকেজ আছে যে 1 মাসের। আরেকটি বিষয় হচ্ছে যে একটা মানুষ যদি সমস্ত নিয়মকানুন মেনে চলে, যে আমি নিয়মিত ডায়ালাইসিস নিচ্ছি, 2 বার লাগলে 2 বার, 3 বার লাগলে 3 বার, মানে একটি মানুষের আয়ুষ্কাল আসলে কতদিন পর্যন্ত থাকে? আচ্ছা, দুটি ব্যাপার। একটি হচ্ছে যে বাংলাদেশের অনেকগুলো, বিশেষ করে ঢাকা শহরের প্রায় সব ইনস্টিটিউট সহ মেডিকেল কলেজ হাসপাতালগুলোতেই আসলে সরকারিভাবে ডায়ালাইসিসের প্রচলন শুরু আছে। সেই সমস্ত ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ডায়ালাইসিস যখন তার লাগবে তখন তো ডায়ালাইসিস প্রথমে ইনিশিয়ালি তো আর সে বোঝে না। যখন লাগা শুরু হলো তারপর থেকে তখন যখন ছুটি দিয়ে দিই আমরা, তখন বলি যে আপনি আপনার নিকটস্থ কোনো ডায়ালিসিস সেন্টারে আপনি যোগাযোগ করবেন। সেই ক্ষেত্রে সরকারিভাবে যেটা করা হয়, সরকারিভাবে একটি অ্যাপ্লিকেশন করতে হয় সুনির্দিষ্ট অথরিটি বরাবর অ্যাপ্লিকেশন করার পরে তাকে আসলে ওয়েটিং লিস্টে রাখা হয়। তা আপনি জানেন যে মেশিন তো সুনির্দিষ্ট, রুগীও কিন্তু সুনির্দিষ্ট। প্রতিটি মেশিন দেখা গেল যে প্রতিদিনে 3 শিফট যদি ডায়ালিসিস হয়, সেক্ষেত্রে দেখা গেলো একটা মেশিনের দিনে 3 বার করে দেওয়া যায়। তারপরে কেমন গড়ে অপেক্ষা করা লাগে সেটি আপনাকে বলি, আপনি এই যে ক্লিয়ার হওয়া যাবে। এখন দেখা গেলো যে কারো 20টা মেশিন আছে, তাহলে 20টা মেশিনের দিনে হচ্ছে 3/60 সেশন ডায়ালিসিস করা সম্ভব। তাহলে এই 60টি রুগী যদি নির্দিষ্ট থাকে তাহলে 61 নাম্বার যে তার কিন্তু ওয়েটিং লিস্টটা হবে 2টা ক্ষেত্রে। একটা হলো যদি কোনো পেশেন্ট সেক্ষেত্রে মারা যায় অথবা যদি এসে না আসে, তাছাড়া কিন্তু স্কোপ হবে না। সেই ক্ষেত্রে ওয়েটিং লিস্ট আসলে আইসিইউর ক্রাইসিসের মতো। সে তাকে আসলে একটা শর্ট টার্ম হতে পারে, একটা লং টার্ম ওয়েটিং। আমি দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে জানতে চাই যে যাদের ডায়ালাইসিস করা হচ্ছে দীর্ঘদিন ধরে নিচ্ছেন, মানে এদের আয়ুষ্কালের ব্যাপারে আসলে গবেষণা কি বলে বা বাংলাদেশের পার্সপেক্টিভ কি? ডায়ালিসিস নিলে আয়ুষ্কালের যে ব্যাপারগুলো আছে সেগুলো হলো বেশ কিছু কথা আছে। সেক্ষেত্রে হচ্ছে যে আসলে ডায়ালিসিস নিলে তার আয়ু কতটুকু বাড়বে বা আয়ুষ্কাল কেমন হয়, এটি আসলে নির্ভর করবে বিভিন্ন বিষয়ের উপরে। প্রথম কথা হচ্ছে যে পেশেন্টের বয়স কেমন। সে যদি এজেড পার্সন হয় একরকম, সে যদি ইয়ং এজে হয় একরকম। এরপরে তার বডি স্ট্রাকচার কেমন, শারীরিক গঠন কীরকম। শারীরিক গঠন যদি ভালো হয়, যত হচ্ছে তার স্বাস্থ্য ভালো থাকে, মোটামুটিভাবে বলা যায় তারা ডায়ালিসিস তত বেশি
ভালো মতো নিতে পারে। ম্যালনারিস্ট যাদের একদম হালকা পাতলা চিকন গরনা টাইপের, তাদের কিন্তু ডায়ালিসিস। কিন্তু ওবেসদের ব্যাপারে তো অনেক সময় ঝুঁকির কথা বলা হয়, এক্ষেত্রে কি আলাদা কিনা? মানে যারা একটু মোটা, ওবেস তো আরেকটা জিনিস, স্বাস্থ্য আচ্ছা, আর মানে অবস্থা যাদের আলাদা জিনিস। স্বাস্থ্য মোটামুটি ভালো, যে ক্ষীণও না মোটাও না, সুষমদের অধিকারী হয়, তাদের একটা ব্যাপার আছে। আর একটা হচ্ছে যে তার আনুষঙ্গিক কি ডিজিজ আছে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা। যেমন একজন পেশেন্টের ডায়াবেটিস আছে, সেটা আনকন্ট্রোল একরকম, তার ডিসলিপিডেমিয়া আছে, তার ডায়াবেটিস মেলাটের সাথে হাইপার টেনশন আছে, অনেকের মাল্টি অর্গান ফেলিওর থাকে, বিশেষ করে যেমন ধরেন হার্ট ফেলিওর পেশেন্ট, যাদের আইসিএম আছে, ডিসিএম আছে, এই সমস্ত তাহলে তো এই বিষয়টা তো আসলে সাধারণ। তবে সব মিলে যদি বলা যায় যে সুনির্দিষ্টভাবে, প্রথম কথাই হচ্ছে যে আসলে ডায়ালিসিসের সাথে আইসকিউলে তেমন কোনো পার্থক্য নেই, এটা নেওয়ার নর্মাল। কেউ যদি এডিকুয়েট ডায়ালিসিস, পর্যাপ্ত পরিমাণ ডায়ালিসিস সঠিকভাবে সে নিতে সক্ষম হয়, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে আয়ুষ্কাল আসলে কমে না। আমি তবে এই প্রসঙ্গে আপনার কাছে আসবো, আমাদের হাতে সময় কম। ডাক্তার শাহিনুর, আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে শিশু ইউরোলজিস্ট তৈরি হচ্ছে না, যাদের অনেক লোড আপনাদেরকে নিতে হচ্ছে, বা যারা পেডিয়াট্রিক সার্জন তাদেরকে নিতে হচ্ছে। মানে এটি না বাড়লে আমাদের কোনো জটিলতা আছে কিনা? মানে এমন কোনো জটিল সার্জারি কি আছে যেটি আসলে শিশু ইউরোলজিস্ট ছাড়া অন্যদের আসলে করাটা তুলনামূলকভাবে জটিল? আসলে সার্জারির ক্ষেত্রে বডি হ্যাবিটাস একটা বড় ফ্যাক্টর, সেজন্য শিশু ইউরোলজি কিন্তু আলাদাভাবেই একটা যদি ডিফারেন্ট একটা সাবজেক্ট আমরা না তৈরি করতে পারি, পরবর্তীতে যারা আছে কিন্তু সেভাবে তো বের হচ্ছে না, এই জন্য অলরেডি বিএসএমইউতে কিন্তু একটা ফেলোশিপ কোর্স চালু হয়েছে 1 বছরের, আপনি হয়তো জেনে থাকবেন, এবং এখান থেকে অলরেডি 1-2 জন বেরো হয়ে আসছে যারা শিশু ইউরোলজিতে ফেলোশিপ কমপ্লিট করেছেন। আপনাদের শিশু ইউরোলজি বিভাগে আমরা যারা কাজ করেন তারা মূলত তারা ইউরোলজিস্টই, আমাদের জেনারেল ইউরোলজিস্ট। আগে পেডিয়াট্রিক ইউরোলজি বা টিল নাও পেডিয়াট্রিক ইউরোলজির আলাদাভাবে কোনো বেসিক ডিগ্রি তৈরি করা বা কোনো সিস্টেম চালু নেই, তারাই ওই বিভাগটি চালাচ্ছে। তারা ওইটা ওরিয়েন্টেড, তার ইন্টারেস্ট আছে, বা তারা কিছু ট্রেনিং করে আসছেন এই বিষয়ে, এই জন্য তারা আলাদাভাবে তাদের আলাদা এমএস বা আলাদাভাবে এফসিএস এখনো পেডিয়াট্রিক ইউরোলজিতে চালু থাকলে কি বেনিফিট হতো বলে আপনি মনে করেন? ডেফিনেটলি অনেক বেশি বেনিফিট হবে। মানে কোন রোগগুলা, কোন সার্জারিগুলো তারা ভালো করতে পারবে? শিশুদের সবগুলো রোগই বড়দের সাথেই মিল আছে, আবার ওদের স্পেসিফিক কিছু রোল কিডনিতে, যেমন পিউজি অবস্ট্রাকশনটা বাচ্চাদের ক্ষেত্রে খুবই কমন, পোস্টেরিয়র ভাব, নিউরোজেনিক ব্লাডার, এই বিষয়গুলো বাচ্চাদের জন্য একেবারেই আলাদা এন্টিটি। তো যদি পেডিয়াট্রিক ইউরোলজিতে আলাদাভাবে কেউ তার ক্যারিয়ার বা শুরু থেকে আলাদাভাবে স্টাডি করে, বাচ্চারা এই সেবাগুলো খুব ভালো পাবে এবং তারা পরবর্তীতে তাদের লাইফস্টাইলটা অনেক সুন্দরভাবে লিড করতে পারবে। আমি এই প্রসঙ্গে একটু কিছু যোগ করতে চাই, সেটা আসলে এখানে কিছু মানে মতামতের ভিন্নতা আছে। সেটা হলো যে আসলে বাংলাদেশে যে সমস্ত স্পেশালিস্ট এগুলো তৈরি হয়েছেন, সবগুলো কিন্তু সুডো স্পেশালিস্ট, বাট দে আর লিজেন্ডারি প্রফেসর, এবং স্টিল নাও তারা দেশের পায়োনিয়ার। আপনারা দেখবেন যে সমস্ত মেডিসিনের সাব স্পেশালিস্ট এসেছেন, তারা মূলত কিন্তু মেডিসিনের ডক্টর অফ মেডিসিন, বাট তাদের হাত ধরেই, তাদের ইন্টেনশন থেকে কিন্তু এই সাব স্পেশালিস্ট শুরু হয়েছে। কিন্তু যারা যে সমস্ত সাবজেক্টে আছে, আপনি দেখবেন প্রত্যেকটি সাবজেক্টের, যেমন ইউরোলজির প্রফেসর সালাম স্যার আছেন, উনি কিন্তু সুডো ইউরোলজিস্ট, বাট উনি কিন্তু সাবকন্টিনেন্টে পায়োনিয়ার ইউরোলজিস্ট। আমাদের শিশু হৃদরোগের যিনি নুরুন্নাহার ফাতেমা, উনি তো শিশুদের কাজই করেছেন। আমাদের রিউমেটোলজিস্ট আতিকুল হক স্যার, উনি কিন্তু সুডো রিউমেটোলজিস্ট, উনি কিন্তু প্রফেসর অফ মেডিসিন, বাট উনি কিন্তু প্রফেসর অফ প্রফেসরস, উনি কিন্তু মানে ওনার আশেপাশে কিন্তু কেউ নাই। যেমন জাহাঙ্গীর কবির, উনি শিশুদের সার্জারি করেছেন হার্টের, এখন বড়দের করছেন। আসলে সেই সমস্ত ক্ষেত্রে যে আপনার সাব স্পেশালিস্ট হলে অ্যাভেলেবিলিটিটা বাড়বে, মানুষের কাছে স্বাস্থ্য দোরগোড়ায় পৌঁছে দেওয়া যাবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে যাদের হাত ধরে এসেছে তারা কিন্তু এই সাবজেক্টের সুনির্দিষ্ট লোক না, এখানে তারা এসেছেন কিন্তু তারা এই সাবজেক্টগুলোকে আসলে নির্দেশনা দিয়েছেন, পথ দেখিয়েছেন। কিন্তু বর্তমান বাস্তবতাতে আসলে এই সেপারেশনটা সাবজেক্টের লোক দরকার নেই, কোনো সন্দেহ নাই, কারণ একজনের পক্ষে বা কয়েকজনের পক্ষে সারা দেশের মানুষকে তো সেবা দেওয়া খুব শীঘ্রই ইউরোলজি তো আরও সাব স্পেশালিস্টই, মানে ইউরোলজি ইটসেলফ ইজ এ সাব স্পেশালিস্ট, বাট এটারও আরও কিছু সুপার সাব স্পেশালিস্ট তৈরি হবে, আমরা এরকমই পরিকল্পনা নিয়েছি। আমরা 2 মিনিট সময় পাবো, আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই যে একজন সুস্থ মানুষও যদি মনে করেন যে আমার বংশে কিডনি রোগ আছে বা আমি কোনো একটা ঝামেলা ফেস করছি, মানে একেবারে সাধারণ কোন কোন পরীক্ষার মাধ্যমে সে জানতে পারবে যে তার কিডনিতে কোনো সমস্যা আছে কিনা? এটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে যে আসলে কিডনি রোগের অধিকাংশ রোগগুলোই লক্ষণহীন, অপ্রকাশিত থাকে, সুপ্ত অবস্থা থাকে, অথবা যে লক্ষণগুলো দেখা যায় সেই লক্ষণগুলো অনেক পরে আসে, অনেক পরে আসলেও আবার এগুলো স্পেসিফিকভাবে কিডনি রোগের লক্ষণ না। যেমন কিডনি রোগের অনেক বড় একটা লক্ষণ হচ্ছে যে ক্ষুধামন্দা, জ্বর থাকা, বমি ভাব, বমি হওয়া, এগুলো মানুষ কিন্তু খুব সহজেই
মানে সহজভাবে নেয় যে আমার হচ্ছে বমি হচ্ছে তো বমির ওষুধ খাই, কিন্তু এটা যে তার কিডনি ফেইলিওরের একটা কারণ হতে পারে সেটা কিন্তু বোঝা যায় না। সেক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা কোনগুলো তিনটি জরুরি? পরীক্ষা যদি আমরা করে থাকি আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারবো। একটু হচ্ছে প্রস্রাবের ইউরিন ফর রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, এটা করতে 50 থেকে 100 টাকা খরচ হয়। 2 নম্বর হচ্ছে রক্তের একটি পরীক্ষা সিরাম ক্রিয়েটিনাইন, এটা করতে হচ্ছে 50 টাকা লাগে, গভর্নমেন্টে প্রাইভেটে 400 থেকে 500 টাকা লাগে। আর একটা হচ্ছে আলট্রাসোনোগ্রাম অফ কিডনি। এই তিনটি পরীক্ষা করলে মোটামুটি এই কষ্টটাই আমরা করি না, কিন্তু 1 মাসে 42,000 টাকা খরচ করে ফেলছি আমরা যখন আমি বিপদে পড়ি বা আমার ডায়ালিসিস লাগছে। আমার শেষ প্রশ্ন ডাক্তার শাহিনুর, আপনার কাছে জানতে চাই যে আপনারা যে হিস্ট্রি পান এই রোগীদের কাছে, নানান ভুল থাকে, ওষুধ খাওয়ার প্রবণতা বা হচ্ছে পানি না খাওয়া, মানে অন্তত কোন পরামর্শগুলো আপনি দিবেন কিডনি সুরক্ষায় রাখার ক্ষেত্রে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। কিডনি সুরক্ষার জন্য আমি যেটা মনে করি যে একজন মানুষকে সুষম খাবার গ্রহণ করা উচিত এবং অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, অতিরিক্ত লবণ জাতীয় খাবার এবং অতিরিক্ত ইউরিক অ্যাসিড সমৃদ্ধ খাবার, এগুলো থেকে দূরে থাকবে। যদি বাংলা কথায় বলি তাহলে আমরা যে রেড মিট অতিরিক্ত খাই এটা থেকে দূরে থাকবো, খাবারে অতিরিক্ত লবণ নিব না, আর পরিমিত পরিমাণ পানি খাবো। এটা নিয়েই সবচেয়ে বড় ভ্রান্তি আমাদের মধ্যে আছে। আমরা খুবই জেনারেলি বলে দিই যে আপনি বেশি পানি খাবেন, আসলে এটা একটা ভুল ধারণা। পানি কতটুকু খাবেন এটা হচ্ছে একটা পরিমাণ আছে। তো আমরা যদি গড় পাত্তায় বলে দেই তাহলে হচ্ছে একটা সুস্থ মানুষের অ্যাডাল্ট যারা, তাহলে 2 থেকে 2.5 লিটার পানি তার জন্য 24 ঘন্টায় যথেষ্ট। এবং একই সঙ্গে আমাদের ওষুধ খাবার যে প্রবণতা, জি, ওষুধের ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে যে গ্রাম অঞ্চলে বা অশিক্ষিত মানুষরা যেটা করে যে কোনো বিষয়েই তারা দোকান থেকে অ্যান্টিবায়োটিক বা ব্যথার ওষুধ কিনে খায়। তো আমরা জানি আমাদের কিডনির সবচেয়ে বড় একটা শত্রু হচ্ছে ব্যথার ওষুধ। এই জন্য আপনারা ব্যথার ওষুধ খাওয়ার ক্ষেত্রে এবং অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে। প্রায় শেষ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে অসংখ্য ধন্যবাদ এবং আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ এখন টেলিভিশনের দর্শক বন্ধুদের। বাংলাদেশের একটি গবেষণা বলছে যে প্রতি বছর গড়ে একজন কিডনি রোগীকে শুধু ডায়ালাইসিস নিতে 42 থেকে 45,000 টাকা খরচ করতে হয়। এদের 93% মানুষই কোনো না কোনো সময় জীবনের এই ডায়ালাইসিস দেয়া থেকে তিনি ড্রপ আউট হয়ে যান, মানে টাকার কারণে তিনি এটি চালিয়ে নিতে পারেন না। তাহলে এই কিডনি রোগ মানুষকে এমনভাবে ধ্বংস করে দেয় শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে, যে পুরো পরিবার পথে নেমে বসে। এই বিপদ থেকে বাঁচতে অন্তত এই সাধারণ 400, 500, 600 টাকার পরীক্ষা নিরীক্ষা করে আপনি জানতে পারেন যে আপনার কোনো সমস্যা আছে কিনা। যারা শুনছেন তারা অবশ্যই এই পরীক্ষাটি করে নিয়ে দেখবেন যে আপনার কিডনি কেমন আছে। যদি কোনো ধরনের সমস্যা থাকে নিকটবর্তী কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। আমরা চাই না যে কিডনি বিকলের কারণে বা কিডনির অসুস্থতার কারণে কোনো প্রাণহানি বাংলাদেশে হোক, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।